নির্বাচন কমিশনের গতকাল রাত্রির অ্যানাউন্সমেন্টে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা? না, ডাইরেক্ট কোনো রিলেশন ডেফিনেটলি উল্লেখ করা নেই, কিন্তু যে উল্লেখ করা রয়েছে সেটা 19 থেকে 20 হলেই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরিস্থিতি কি সৃষ্টি হতে পারে, তার কারণ সময় মতো শেষ না হওয়ার কারণে। কেন? নির্বাচন কমিশন গতকাল পরিষ্কারভাবে রাত্রির বেলায় জানিয়ে দিয়েছে একটি নোটিশ দিয়ে, 7ই মের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা গঠন করে মন্ত্রীদের শপথ সেরে ফেলতে হবে প্রোটেম স্পিকারকে দিয়ে। তা যদি না হয় তাহলে কি হতে পারে সেটা আপনাদের আন্দাজ রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে আসছিলেন। অন্যদিকে আরো কিছু ডেডলাইন এসে পৌঁছেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর, এবং সেখান থেকে আপনারাও শুনলে বুঝতে পারবেন যে 19 থেকে 20 হওয়ার শুধুমাত্র উপক্রম। এতদিন ধরে অনেক টালবাহানা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অফিসার দেননি, অফিসারদের নামে ভুয়ো বা জালি কিছু ডেটা এন্ট্রি অপারেটর সহ অনেক বিভিন্ন রকমের কারচুপি আমরা দেখেছি। এবারে যদি একটুও ডিলে হয়, সেটা সুপ্রিম কোর্টে শুনানির কারণেই বলুন কিংবা ফার্দার নতুন করে কোনো মামলা হওয়ার কারণেই বলুন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। গতকালের নির্দেশে সেটা স্পষ্ট। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আসুন আজকে আলোকপাত করা যাক সব থেকে চর্চিত এবং আলোচিত বিষয়। যেদিন খবরটা দেখছেন প্রকাশিত হয়েছে সেটাই হচ্ছে 11ই ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি কমিশন গত রাতেই জানিয়ে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি তাদের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে। 14 তারিখটা পিছিয়ে গিয়ে 28শে ফেব্রুয়ারি তাদের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে বলে তারা জানিয়ে দিয়েছে। আপনারা জানেন যে যেহেতু 2026 নট এ লিপ ইয়ার, সেই কারণে 28 ডেজ ইন ফেব্রুয়ারি, তার মানে হচ্ছে 28টাই লাস্ট তারিখ। সেই দিনই খসড়া তালিকা নয়, চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে। এই চূড়ান্ত তালিকার পর নির্বাচন কমিশন আরো একটা বলে দিল যে 7 তারিখের মধ্যে বিধানসভা গঠন করতে হবে, আগামী 7ই মের মধ্যে। অর্থাৎ আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডটা তারা ফিক্স করে দিল। লোয়ার বাউন্ড 28 তারিখে একেবারে ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে, এবং তারপরে কিন্তু 7 তারিখে নির্বাচন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটা আশঙ্কা যে ভোটার লিস্ট বের হলেই ওরা অ্যানাউন্স করে দেবে নির্বাচনের, সেটাই কার্যত সত্যি হতে চলেছে। তার কারণ আমার কাছে সূত্র মারফত আরো একটি খবর আসছে যে সম্ভবত আগামী 2 তারিখে পশ্চিমবঙ্গের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। আগামী 2 তারিখে ক দফায় ভোট হবে, কিভাবে ভোট হবে, সবগুলো আপনাদের সামনে জানাবো। কিন্তু বিরোধী দলনেতা এখানে বারবার যে কথা মনে করিয়ে দিয়েছেন যে একটু 19 থেকে যদি 20 হয়, অর্থাৎ যদি 7 তারিখের মধ্যে, তিনি 5 তারিখ বলছিলেন যেহেতু গতবারও মুখ্যমন্ত্রী 5 তারিখে শপথ নিয়েছিলেন, তো ওর মধ্যে না হলে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই এগোচ্ছে। কেন বললাম শোনাবো। আগে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, তিনি বলছেন যে ঠিকঠাক ভাবে ভোট হলে তৃণমূল কংগ্রেস 100 নিচে নেমে আসবে, আর তিনি প্রেডিক্ট করছেন যে তারা 190 থেকে 200-র কাছাকাছি আসন এবারে পেতে পারে। আপনারা কি মনে করছেন যে এটা হওয়া সম্ভব? আলোচনা করব, আপনারা আগে শুনে নিন এবং আপনাদের শোনার পর বক্তব্য লিখবেন। শুনুন। তৎকালীন কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন, হোয়াট বিউটিফুল থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। আমরা তো করে দিয়েছি, 48% যদি ভোট হয় 200টা 190 95 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি তো দূরের কথা, তৃণমূল তো 100 নিচে নেমে যাবে, ডবল ডিজিটে নেমে যাবে। এইটা করুন, পশ্চিমবঙ্গের লোকজন বেরিয়ে এসে কেন, ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর এসএসসি করবে, চাকরি দেবে, 10 লক্ষ ভ্যাকেট পোস্ট ফিল আপ করবে ওএমআর সিটের ভিত্তিতে, এবং মহিলাদের প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট লাখপতি দিদি থেকে সহায়ক গ্রুপ থেকে। শুনলেন? আপনারা লিখে জানাবেন যে বিরোধী দলনেতার এই প্রেডিকশনটা সত্যি হতে চলেছে নাকি এবারেও মুখ থুবড়ে পড়বে বিজেপি, বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়লে সেটা তারা বুঝে নেবে। কিন্তু বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়া মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, দুর্নীতির জয় জয়কার। সেইটা আবারও হতে দেওয়াটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা
ভয়ানক পরিণতির দিকে আমরা চলে যাব। আমি এখানে যেটা আপনাদের সামনে বলবো, যে যে খবর আমার কাছে আসছে সেটা হচ্ছে আগামী 2 তারিখে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি সেখানে ফাইনাল তালিকা প্রকাশ পাচ্ছে। তার দুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে দেবে এবং মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। এই দুদিনের যেটা অ্যানাউন্স হতে চলেছে, যে আমাদের যে মনোজ আগরওয়াল সিইও ছিলেন, তিনি জানেন আপনারা, তিনি একটা দিল্লিতে উড়ে গিয়েছিলেন, বৈঠক ছিল এবং সেই বৈঠকে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে এক ফেজে নির্বাচন করানোর জন্য। কিন্তু সম্ভবত ডিসকাশনের পর যেটুকু তথ্য উঠে আসছে, এক ফেজে নয় 3 ফেজে নির্বাচন হতে চলেছে। প্রথম ফেজে হচ্ছে যে সমস্ত উত্তরবঙ্গের যে এলাকাগুলো রয়েছে, উত্তরবঙ্গের 8টি জেলাতে একসঙ্গে একটি নির্বাচন হবে এবং দক্ষিণবঙ্গের জন্য 2টি আলাদা ভাগে নির্বাচন হবে, অর্থাৎ 3টি দিন লাগবে। দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, এটা একসঙ্গে ভোট হতে পারে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম একসঙ্গে ভোট হতে পারে। অর্থাৎ এই 3টি দফায়, উত্তরবঙ্গে 1 দফা, দক্ষিণবঙ্গে 2 দফা ভোট হতে পারে। তাহলে এই 2 দফায় ভোট হতে মিনিমাম, টোটাল 3 দফায় ভোট হতে মিনিমাম মানে 3টে দিন লাগবে। 3টে দিনের মধ্যে 1 সপ্তাহ করে গ্যাপ হলে 3টে সপ্তাহ চলে যায়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এইখানে আবারও যদি তৃণমূল কংগ্রেস কোন রকম বেচাল করে, যেমনটা ঠিক তারা সুপ্রিম কোর্টের নির্দেশের পর করলো, কি করলো, অর্থাৎ যদি আবারও কোনো মামলার গেরোতে আবার যদি পড়ে যায় না, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে এই যে নির্ঘণ্ট, এই যে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাদের আইন মোতাবেক যে 7 তারিখের মধ্যে বিধানসভা গঠন করতে হবে প্রোটেম স্পিকারকে দিয়ে। সে সময় তো কোনো নির্বাচিত স্পিকারেরই তো তখন ইয়ে হবে না, কোনো একজন প্রোটেম স্পিকারকে দিয়ে মানে সমস্ত বিধায়কদের তাদেরকে কি বলবো শপথ গ্রহণের অনুষ্ঠান নিয়ে যেতে হবে। তো সেইটা যদি করতে না পারে তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে তৃণমূল কংগ্রেসের। একটিও ভুল চাল অলরেডি তারা চালতে শুরু করে দিয়েছে। বিরোধী দলনেতা গতকাল একটা মারাত্মক অভিযোগ তুললেন, মানে তিনি বলছেন যে তৃণমূল আর দুর্নীতি হবে না, এটা তো হয় না। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের সেই হাই ভোল্টেজ যেখানে এশআর সংক্রান্ত শুনানি মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন, লাস্ট আপডেট আপনারা গত পরশুদিন দেখেছিলেন সুপ্রিম কোর্টে। এবং সেই সুপ্রিম কোর্টের শুনানির দিন সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে গ্রুপ বি অফিসারদের রিপোর্ট করতে হবে। মানে গতকালের মধ্যে রিপোর্ট করার কথা ছিল বিকেল 5টার মধ্যে, কিন্তু শুভেন্দু অধিকারী তারপর বললেন যে এই গ্রুপ বি লিস্ট যেটা দেওয়া হয়েছে, সংখ্যাটা কত এই মুহূর্তে মনে পড়ছে না, 8,000 8,500 কিছু একটা হবে হয়তো। তো এই যে লিস্টটি দেওয়া হয়েছে এটাও সম্পূর্ণ ভুলে ভরা, মিথ্যায় ভরা। কারণ তিনি বলছেন এরা সবাই গ্রুপ বি অফিসার নয়, এদের মধ্যে অনেকেই পঞ্চায়েতের কর্মীদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, এদের মধ্যে অনেক আধিকারিক যারা মৃত তাদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিনি একটি জেলার তথ্য পাবলিশ করে বললেন এবং তিনি বললেন তিনি কন্টেম্প্ট অফ কোর্টে কেসে যাবেন। কি বলেছিলেন তিনি শোনাবো। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে, এটা আমরা ছাড়বো না। মাননীয় আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি। বাকিটা শুনলেন, এবার বুঝতে পেরেছেন বিরোধী দলনেতা যদি কন্টেম্প্ট অফ কোর্টের কেসে যান, এবং যাওয়াই স্বাভাবিক, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিয়ার করছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তারপরেও যদি তাদের পক্ষ থেকে একটা ভুল মানে সুপ্রিম কোর্টে তথ্য দেওয়া হয় যে আমরা এতজন গ্রুপ বি অফিসারকে দেব, তারপরে খাতায় কলমে যদি উল্টো কাজটা করা হয়, বিরোধী দলনেতার বক্তব্য যদি সত্যি হয়, তাহলে সেটা তো আদালত অবমাননার সমান। আদালতকে না জানিয়ে বা আদালতকে এড়িয়ে গিয়ে কোনো কাজ করা। এবার আপনারা বুঝতে পারছেন যে বিরোধী দলনেতা তিনি আবেদন করলেন যে তোমরা মানে অনেক তো রাজনৈতিক পার্টি রয়েছে, সমাজসেবক রয়েছে, নির্দিষ্ট কেউ ইন্ডিভিজুয়াল উদ্যোগে সুপ্রিম কোর্টে যেতে পারেন। সেই সুপ্রিম কোর্টে গিয়ে যদি কেউ কন্টেম্প্ট অফ কোর্টের কেস করেন তাহলে করতে পারে, বিরোধী দলনেতা না হলে তিনি বললেন নিজেই করবেন। এবার আপনারা বুঝে দেখুন তাহলে ঘেটে ঘ হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। আমি এখানে বিরোধী দলনেতার একটা ডিটেল বক্তব্যটা শোনাবো,
যে কি কারচুপির কথা তিনি বললেন, কি কি ধরনের কারচুপির ওভারঅল তিনি অভিযোগ করলেন। আপনারা একটুখানি শুনুন, শুনলে বুঝতে পারবেন যে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি এটা সমর্থক, সে সুপ্রিম কোর্টে গিয়েও তারা একই কাজটাই করে আসলো। শুনুন। আপনাদের এখানে দেখাচ্ছি নদিয়া জেলা, এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন। কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি, এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে, এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। ছিল এক হচ্ছে এই ৮৫০০ ভেজাল তালিকার ভান্ডাফোড় করা, ৮৫০০ সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি ম্যাক্সিমাম নাম্বার অফ দি from the list, they are not the group B officer. আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই। রিটার লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে, গ্রুপ এ কে এনএসদেরকে গ্রুপ বি বলে চালিয়েছে। এবং আমি একটি জেলার উদাহরণ দিয়ে আপনাদের বলেছি, এটা ১ নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের যে আজকে দুপুরে যে গাইডলাইন, তাকে ফলো করার বিনীত বার্তা আমি আমাদের ইআরও এবং এইআরওদেরকে আমরা বলতে চাই। শুনলেন, এবার বুঝতে পারলেন যে কেন আমি বলছিলাম যে নির্বাচন কমিশনের এই ঘোষণা কার্যত এটা মানে পশ্চিমবঙ্গের যারা শাসকের ক্ষমতায় বসে রয়েছে তাদেরকে একটা চেতাগ্নি, যে ভাই এই হচ্ছে তোমার ডেডলাইন, ৭ তারিখের মধ্যে সবকিছু শেষ করে আমাকে নির্বাচনে নতুন বিধানসভা গঠন করতে হবে। এর মধ্যে তুমি যা খেলার খেলে নাও, তুমি কালো কোট পরে যাও, কি এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়, কি শুভেন্দু অধিকারী যায়, যে খেলা খেলে খেলুক, ঠিক আছে, আরো 4টে মামলা করলে করো, কিন্তু প্রশ্ন হচ্ছে ৭ তারিখ হচ্ছে এন্ড ডেট। ওই ডেটের মধ্যে আমাকে বিধানসভা গঠন করতেই হবে। যদি গঠন করতে না পারি তাহলে তারপরেরটা তো নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে মানে বিজেপির পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে বলা যেতে পারে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বললে সেটাকে হুমকি এবং ধমকি বলে বলা হয়, তারা বলবেন না। তাহলে আপনারা কি মনে করছেন যে কার্যত এটা কি পসিবল? এই যে পসিবল একমাত্র তৃণমূল কংগ্রেসকে উল্টে এবার মানে সব কাজ ঠিক ঠিক করে করতে হবে, তাড়াতাড়ি বলতে হবে না না তোমরা ঠিকঠাক কাজ করো, তোমরা দিয়ে দাও। আর এই যে মানে ধরুন শুনানির সময় ভাঙচুর, কিংবা বিএলওদের, বিএলও না কি বলবো, ইআরও বা ওই অবজারভারদের মারধর করা, কিংবা এই যে বিভিন্ন রকম এই গোটা প্রসেসটার মধ্যে হ্যাম্পার করার যে ঘটনাগুলোকে, সেগুলোকে ওরাই আটকে দেবে। এবার দেখবেন যে তৃণমূলের নেতৃত্বরা গিয়ে বলছে না না তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ফাইল জমা দাও, তাড়াতাড়ি আপলোড করো। তার কারণ একেবারে হাতে পাঁজি মঙ্গলবার, এই হচ্ছে মোদ্দা কথা। এর মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন আসে, বরঞ্চ এটা বিরোধীদের এখন হাতিয়ার। যে সময় নষ্ট এতদিন এরা করছিল, বিরোধীরা বারবার বলে আসছিল যে সময় নষ্ট করলে এটা নির্বাচন কমিশনের ব্যাপার, শুদ্ধ তালিকা দেওয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব, ভোট করানোটাও নির্বাচন কমিশনের দায়িত্ব, আর করাতে না পারলে বিপদে পড়বে তৃণমূল। এই শাসক আর নির্বাচন কমিশন আমাদের কিছু নেই বলে বারবার বিজেপি বলছিল, কার্যত দেখুন সেটাই হলো। ঠিক আছে, আপনাদের কি মনে হয় কোন দিকে এগুচ্ছে? এই মাত্র ফেব্রুয়ারির মার্চে এন্ডে আর 10-15 দিন, 18 দিন আছে, 17 দিন আছে। এই 17 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বেরোবে। তারপরে ভাবুন, এটাও কিন্তু একটা বাজে জিনিস যে 17 তারিখের মধ্যে লিস্ট বেরোলো, বাই চান্স কারুর নাম থাকলো না, এটা তো অ্যাক্সিডেন্টালিও হতে পারে, তো সে কিন্তু আর আবেদন করার সুযোগই পাবে না, সে এবারে নির্বাচনটা দিতেই পারবে না, হয়তো তার অন্য প্রসেস দিয়ে উঠবে, এটাও কিন্তু ঠিক না। এই যে ডিলেটা হওয়ার জন্য মিনিমাম 2 সপ্তাহের গ্যাপ থাকাটা উচিত না উচিত ছিল না বলুন না? নামের মিসম্যাচ তো হতেই পারে, অনেকের হচ্ছে, অনেকের অন্য কোনো কারণে। ধরুন বাই চান্স দেখলেন আপনার লিস্টে, ফাইনাল লিস্টে হয়তো দেখলেন খসড়াতে নাম রয়েছে, আপনার ফাইনাল লিস্টে নাম আসলো না, এরকম হবে না। আমি যে স্টিল কর্নার কেসগুলো বলছি, তাহলে তো 1টা সপ্তাহ টাইম দেওয়া উচিত ছিল, যে যাদের এইরকম মানে কি বলবো
নাম কোনো কারণে বাদ চলে গেছে বা কিছু প্রবলেমের মধ্যে পড়েছে, তারা যেন একটা সপ্তাহের মধ্যে আরো একবার সুযোগ পায়। কিন্তু সেটা আমাদের এই রাজনৈতিক নেতৃত্বদের এই কি বলবো ছ্যাবলামির জন্য কার্যত এটা করা গেল না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল যে যেখানে প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। এই মার্চ মাস থেকে মানে ফেব্রুয়ারি যতদিন পর্যন্ত না ফাইনাল লিস্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত ঠিক আছে, যেই ফাইনাল লিস্টে বেরিয়ে যাবে তার প্রত্যেকটা দিন কাউন্ট হবে, প্রত্যেকটা দিন কাউন্টিং হবে। আমি বলছি নির্বাচন প্রচারের সময় তো থাকবে না, রাজনৈতিক নেতারা নির্বাচন প্রচার করবে কোথায়? তো এক সপ্তাহ সময় পাবেন না তারা নির্বাচনী প্রচার করার। জানি না, মানে আলটিমেটলি ঘেটে ঘ হয়ে গেল। আপনাদের মতামত লিখে জানাবেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা জিনিস করেছেন, তিনি শুভেন্দু অধিকারী চাপেই কিনা জানি না, শুভেন্দু অধিকারী বারবার বলছিলেন যে এটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট এবং এটা হচ্ছে এপ্রিল মে জুন জুলাইয়ের বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় অগস্ট থেকে 15 আগস্ট থেকে যুবশ্রী নাকি চালু করেছেন, বেকারদের 1500 টাকা করে দেবেন, দিনে 50 টাকা করে দেবেন। সেটি তো মাফ করবেন, সেটি তো আর হওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে ওই সময় তো অন্য সরকার আসবে, তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে বলতে পারে না। সেটা চেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে বললেন যে না, আমি এপ্রিল থেকে এটা দেওয়া চালু করব। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। তার কারণ এটা মাথায় রাখতে হবে আপনাদের, ওই পকেটে টাকাটি নিয়ে লোকে তো ভাবে, মানে ম্যাক্সিমাম কতজন লোককে আর বোঝাবেন, সবাই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পকেটে 1500টি টাকা নিয়ে যুব সমাজ ভোট দিতে গিয়ে কি আদৌ বিজেপি, সিপিএম বা কংগ্রেসের মুখ মনে পড়বে? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। শুনলেন? মমতা বন্দ্যোপাধ্যায় শেষে গিয়ে চালটা চালেন এবং তার যেহেতু ক্ষমতায় রয়েছেন সেই চালটা চালার তিনি সুযোগ পাচ্ছেন, পুলিশকে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, চাল চালার নতুন করে সুযোগ পাচ্ছেন। যদিও বিজেপি এবারে অন্তত বলেছে যে 3000 টাকা করে দেব, ওরা বলেছে ওরা 1.5 দিচ্ছে, বিজেপি 3000 দেবে। দেখুন ভাই, সত্যি আমিও আপনাদের সামনে শেষ কথা বলে শেষ করব। ভাই গভর্নমেন্টের অনেক টাকা, এসব ছেড়ে দিন, ভুলে যান যে কত দেনা, এসব মাথায় রাখার প্রয়োজন নেই। যারা দেনা করেছে মেটাবে তারাই। ভাই গভর্নমেন্টের অনেক টাকা, এই টাকা থেকে না এই 1500 3000 যে বেশি দিচ্ছে না তাকে নিন, এবং তারপরে হচ্ছে তার উপর চাপ সৃষ্টি করুন। বিজেপি 3 বলছে, বলবে যে 3, গোয়াতে গিয়ে তৃণমূল 5 বলেছিল, তোমরা 3 দিচ্ছ, 5 দাও, আগে 5 দাও, বরঞ্চ বার্গেন করুন, আমাদের ভ্যালুটা বাড়ান। এই গভর্নমেন্টের অনেক টাকা, দেখেন না যে রাজনৈতিক নেতারা প্লেন ছাড়া চলে না, চার্টার প্লেন ছাড়া চলে না, চটিতে হাওয়াই চপ্পলে সেফটি মিল লাগানো থাকে কিন্তু প্লেন ছাড়া চলে না। তো সেই জন্য বলছি বার্গেন করতে হবে আমাদের ওই 500 টাকায় 1500 টাকায় মাথা নুইয়ে দিলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ঝটকা দিন তো দেখি, কিছু না পারেন একটা ঝটকা দিন, যে 1500 টাকায় বেকার ভাতা আর 1500 টাকায় লক্ষ্মীর ভান্ডারে মাথা নেওয়ালাম না, 5000 টাকা করে করুন, একেবারে দলে দলে গিয়ে ভোট দিয়ে আসবো, বাড়ির লোকগুলোকে নিয়ে গিয়ে ভোট দিয়ে আসবো, বা 10,000 টাকা করুন, অসুস্থ লোকগুলোকে টেনে নিয়ে গিয়ে ভোট দিয়ে আসবো। আপনার আগে করুন, টাকাটা বাড়ান, বার্গেন করতে শিখুন। সবাই যখন ব্যবসায়ী হয়ে গেছে এবং যখন আমাদের এটা গভর্নমেন্ট থেকেও সব জায়গা থেকে প্ল্যান রয়েছে, মানে স্যাংশন রয়েছে, সুপ্রিম কোর্টও আপত্তি জানায় না, এইভাবে টাকা ঢালাও, টাকা দেওয়াতে আপত্তি জানায় না, তাহলে আপনারা কেন মোরাল নিয়ে বসে থাকবেন? বলুন টাকা দিন, আগে টাকা দিন। ওই 1500 কিছু হবে না, 1500 কিছু হয় বাড়িতে প্রচার করতে গেলেই বলবেন, বিজেপি গেলেও বলবেন যে 3000 হবে না, ওটা 5 করুন মিনিমাম। আর এদের তো বলবেনই যে আপনারা খাওয়ার সময় এত টাকা খান আর দেওয়ার সময় 1500 টাকা, ওরা বাড়ান, আগে মিনিমাম 5 করুন, তারপরে ভেবে দেখবো, এই কথাটা বলবেন গিয়ে। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে।